হ্যালো এভরিওয়ান, কম্পিটিটিভ সলিউশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপকামিং গ্রাম পঞ্চায়েত, আপার প্রাইমারি এবং প্রাইমারি এক্সামের কথা মাথায় রেখে বাংলা ব্যাকরণের কিছু বিষয় নিয়ে আমরা আমাদের চ্যানেলে ধারাবাহিকভাবে কিছু ভিডিও নিয়ে আসতে চলেছি। বিশেষ করে সেই সকল অ্যাসপিরেন্টদের জন্য যারা বাড়িতে বসে উইদাউট গাইডেন্সে যারা পড়াশুনো করছো বা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য। তো আজকে আমাদের আলোচনার বিষয় স্বরসন্ধি। প্রত্যেকে অ্যাটেন্টিভলি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। আমি চেষ্টা করব মাত্র কয়েকটা সূত্রের মধ্যে দিয়ে স্বরসন্ধিকে আমরা কভার করতে। তো দেখো, প্রথমেই আসি সন্ধি। তো সন্ধির ক্ষেত্রে আমরা আজকে যেটা পড়ব সেটা হচ্ছে স্বরসন্ধি। প্রসঙ্গক্রমে আমি বলি যে সন্ধি কাকে বলে। দেখো, সন্ধি কাকে বলের প্রশ্নে হচ্ছে যে অতিশয় দ্রুত উচ্চারণের ফলে দুই বর্ণের ধ্বনিগত যে মিলন, সেই ধ্বনিগত মিলনকে সন্ধি বলে। অত্যন্ত দ্রুত যদি দুটো পদকে আমরা উচ্চারণ করি তাহলে পদ দুটোতে দেখা যাচ্ছে যে ধ্বনিগত একটা মিলন আমরা লক্ষ্য করতে পারি। তো এই অতিশয় দ্রুত উচ্চারণের ফলে দুই বর্ণের যে ধ্বনিগত মিলন, সেই ধ্বনিগত মিলনকে আমরা সন্ধি বলে থাকি। দ্রুত দুটো পদ যদি উচ্চারণ করো, একদম সহজ সন্ধি, বিদ্যা এবং আলয়। এই বিদ্যা এবং আলয় দুটো ভিন্নধর্মী পদ। এই দুটো পদকে যদি তোমরা অত্যন্ত দ্রুত উচ্চারণ করতে চাও তো সেক্ষেত্রে তোমার মুখ দিয়ে উচ্চারণ হবে বিদ্যালয়। তোর সন্ধির সংজ্ঞাতে বলা আছে যে অতিশয় দ্রুত উচ্চারণের ফলে দুই বর্ণের ধ্বনিগত মিলনকে সন্ধি বলে। প্রসঙ্গক্রমে বলি সন্ধি কয় প্রকার ও কী কী তোমরা প্রত্যেকেই জানো। সন্ধি তিন প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। এখন সন্ধি কিভাবে হয় না, পূর্ব পদের শেষ বর্ণ। দেখো, বিদ্যা এই যে পদটা, এটা পূর্বপদ এবং এটা উত্তরপদ বা পরপদ। পূর্বপদের শেষ বর্ণ এবং পরপদের প্রথম বর্ণের সন্ধি হয়। পূর্বপদের শেষ বর্ণ কে আছে এখানে? আকার। এবং পরপদের প্রথম বর্ণ আকার। এই আকার আকার মিলে যে আকার এবং আকার মিলে আমাদের এখানে সন্ধির নিয়ম অনুসারে আকার হলো। সুতরাং বিদ্যা প্লাস আলয় ইকুয়াল টু বিদ্যালয় হলো। দেখো, এবারে আসি যে সকল পদের শেষে অকার থাকে তাদের আমরা আপাত দৃষ্টিতে শনাক্ত করতে পারি না। অর্থাৎ পদের শেষ বর্ণ যে অকারন্ত সেটা আপাত দৃষ্টিতে বোঝা যায় না। এ প্রসঙ্গে বর্ণ বিশ্লেষণ অত্যন্ত প্রয়োজন। দেখো, ব্যাপারটা ঠিক কেমন একটুখানি যদি আমরা মনোযোগ সহকারে দেখি। ধরে নাও আমি একটা পদ লিখলাম কলম। এই যে কলম পদটা, তোমার আপাত দৃষ্টিতে মনে হচ্ছে শেষ বর্ণ বোধহয় মকার, ম। শেষ বর্ণ যদি ম হয়, ম একটি ব্যঞ্জন বর্ণ। তো বাস্তবিক পক্ষে আমরা যদি বর্ণ বিশ্লেষণ করি তাহলে কি দেখব আমরা? কয় হসন্ত প্লাস অ প্লাস লয় হসন্ত প্লাস অ প্লাস ময় হসন্ত প্লাস অ। এই যে বর্ণ বিশ্লেষণ করলাম, এখান থেকে কলম পদটা এসেছে। এবারে শেষ বর্ণ কে আসছে? অ। তাহলে আপাত দৃষ্টিতে এই যে অকারান্ত যে সকল ব্যঞ্জন বর্ণ যাদের শেষে অকার আছে, এই অকার যুক্ত যে সকল ব্যঞ্জন বর্ণ তাদেরকে আমরা আপাত দৃষ্টিতে বুঝতে পারি না, যার জন্যে আমি বলবো যে বর্ণ বিশ্লেষণ এক্ষেত্রে প্রয়োজন। দেখো, ক হচ্ছে বিশুদ্ধ ব্যঞ্জন, এর সাথে অ যুক্ত হয়ে কি হয়েছে না শুধু ক। ব্যঞ্জন বর্ণের সংজ্ঞায় আমরা পড়েছিলাম, বা ব্যঞ্জন বর্ণ কাকে বলে, যে সকল বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া নিজেরা উচ্চারিত হতে পারে না তাদের বলা হয় ব্যঞ্জন বর্ণ। সুতরাং সন্ধি যখন করবে তখন যে সকল পদের শেষে অকার অকার আছে সেই সকল পদকে একটু বর্ণ বিশ্লেষণের মাধ্যমে যদি ভেবে দেখো বা ভাঙার চেষ্টা করো তাহলে তুমি পূর্বপদের শেষ বর্ণটা স্পষ্ট দেখতে পারবে। নেক্সট আসো স্বরসন্ধি। স্বরসন্ধি কাকে বলে?
বলছে স্বরবর্ণের সাথে স্বরবর্ণের যে মিলন তাকে স্বরসন্ধি বলা হয়। অর্থাৎ স্বরবর্ণ পূর্বপদের শেষ বর্ণ স্বরবর্ণ হবে। দেখো সন্ধিতে বলা হয়েছে পূর্বপদ এবং পরপদ। এই পূর্বপদের যে শেষ বর্ণ এবং পরপদের প্রথম বর্ণ এর সন্ধি হয়। উদাহরণ প্রসঙ্গে আবার সেই বিদ্যালয়ে নিয়ে যাব আমি। বিদ্যার আকার, আলয়ের আকার, আকার আকার মিলে আকার হয় এবং সেই আকার দেখো এখানে যুক্ত হয়ে বিদ্যালয় হয়েছে। এরপর আমরা একে একে সন্ধির নিয়মগুলো একটু শেখার চেষ্টা করব। দেখো একটু এদিকে মনোযোগী হও। আমাদের মাত্র 4 থেকে 5টা নিয়মের মধ্যে দিয়ে আমরা স্বরসন্ধিকে কভার করব এবং আমাদের ক্লাস করতে করতে স্বরসন্ধি কমপ্লিট হয়ে যাবে। স্বরসন্ধির নিয়ম দেখো, হ্রস্বস্বর এবং দীর্ঘস্বর একটু জটিল বলে মনে হতে পারে, বোঝার চেষ্টা করো, একদম ইজি হয়ে যাবে। দেখো স্বরবর্ণকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হ্রস্বস্বর, হ্রস্ব কথার অর্থ ছোট এবং দীর্ঘ কথার অর্থ বড়। যে সকল স্বরবর্ণ উচ্চারণ করতে কম সময় লাগে তাদের বলা হয় হ্রস্বস্বর এবং যে সকল স্বরবর্ণ উচ্চারণ করতে অধিক সময় লাগে তাদের আমরা বলছি দীর্ঘস্বর। এবং এই অকার এবং অ এবং এদের বলা হয় স্ববর্ণ। স্ববর্ণ বলতে প্রায় উচ্চারণ এক, দেখতেও প্রায় এক, যার জন্য আমরা কি বলছি স্ববর্ণ। এই স্ববর্ণ অ এবং দুটো ভাগে ভাগ করা হয়েছে। অ যেখানে উচ্চারণ করতে কম সময় লাগছে তাদের আমরা বলছি হ্রস্বস্বর, উচ্চারণ করতে বেশি সময় লাগছে তাদের আমরা বলছি দীর্ঘস্বর। ঠিক তেমনি হ্রস্বই দীর্ঘই স্ববর্ণ, এদের হ্রস্বইকার হচ্ছে হ্রস্বস্বর এবং দীর্ঘইকার হচ্ছে দীর্ঘস্বর। রস্যু এবং দীর্ঘ স্ববর্ণ, রস্যু হ্রস্বস্বরের মধ্যে পড়ছে, দীর্ঘ দীর্ঘস্বরের মধ্যে পড়ছে। রি স্ববর্ণ, রি এবং ডাবল রি স্ববর্ণ। রি পড়ছে হ্রস্বস্বরের মধ্যে, ডাবল রি পড়ছে দীর্ঘস্বরের মধ্যে। এবারে আমরা 1 নাম্বার নিয়মে যাব। বলছে হ্রস্বস্বর কিংবা দীর্ঘস্বর যদি পূর্বপদে থাকে এবং পরপদে যদি হ্রস্বস্বর কিংবা দীর্ঘস্বর হয় তাহলে সেক্ষেত্রে দুটো সন্ধি যুক্ত হয়ে দীর্ঘস্বর হয়। যেমন বেদ প্লাস অন্ত। চলো দেখে আসি। বেদ, দেখো সেই বর্ণ বিশ্লেষণকালে আমি বলেছিলাম শেষে আছে দয় হসন্ত প্লাস অ, বেদ প্লাস অন্ত, অন্ত অ। এখানে দেখো হ্রস্বস্বর এবং হ্রস্বস্বর, দেখো হ্রস্বস্বর এবং হ্রস্বস্বর মিলে কি হয় দীর্ঘস্বর। তাহলে কি দাঁড়াচ্ছে, একদম অঙ্কের সমাধানের মতো। বেদ অকার অকার মিলে কি হয় না, হ্রস্বস্বর দীর্ঘস্বরের যদি সন্ধি হয় তাহলে সব সময় মনে রেখো দীর্ঘস্বর হবে। তাহলে অকার এবং অকার, এরা যদি অকার এবং অকার এদের দীর্ঘস্বর কিন্তু সুতরাং হবে হচ্ছে তার সাথে দন্তান্বয় তয়। এবারে আমরা এই আকারকে সিম্বল আকারে যুক্ত করে দেব দয় হসন্তর সাথে। সুতরাং কি দাঁড়ালো, বয়েকার দয় হসন্ত এবং মিলে হচ্ছে দা, তারপর দন্তান্বয় তয়। সুতরাং বেদ প্লাস অন্ত ইকুয়াল টু বেদান্ত। পক্ষান্তরে আমি যদি আবার যাই, দেখো বিবেক প্লাস আনন্দ। বিবেক প্লাস আনন্দ হচ্ছে, আমরা যদি বলি বিবেক, বিবেকের শেষ বর্ণ কে আছে ক, একদম না, শেষ বর্ণ আছে হচ্ছে কয় হসন্ত প্লাস পরে আছে পরপদের প্রথম বর্ণ ঠিক আছে। তাহলে বিবেকের শেষ পদে কে আছে কয় হসন্ত প্লাস অ এবং আনন্দর এই অ আর মিলে সবর্ণ আকার হবে। তাহলে এই কয় হসন্তের সাথে যদি আকার যুক্ত করি তাহলে কয় আকারে কা দাঁড়ায়। পূর্বে কি ছিল, বিবে ছিল, বিবে, আর শেষে দন্তান্নয় দয়, তাহলে কি দাঁড়াচ্ছে বিবেকানন্দ। এভাবে তোমরা যদি সন্ধি করো, আমি তোমাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে একটা সন্ধির বানান ভুল হবে না এবং তোমরা ক্লাস শেষ করা মাত্রই সন্ধি স্বরসন্ধির গোটা বিষয়টা তোমাদের চলে আসবে মাথার মধ্যে, অসুবিধা হবে না।
দেখো আরেকটু যদি আমরা বলি, নেক্সট আছে হচ্ছে যথার্থ। একদম আমরা যথার্থ, যথা প্লাস অর্থ, আমরা যদি একেবারে সমাধানের মতো করে ভাবি, অন্তর্য থয় হসন্ত প্লাস আ, এই বর্ণ বিশ্লেষণ করে নিলাম, হলো যথা, আর অর্থ অ থয় রে। এই আকার এবং অকার মিলে সেই দীর্ঘস্বর, অর্থাৎ আকার হবে। অন্তর্য থয় হসন্ত, এই আকার আকার মিলে কি হলো, আকার, আর শেষে আছে থয় রে। অন্তর্য থয় হসন্তের সাথে আকার যোগ করলে থয়াকার, শেষে আছে থয় রেপ। যথা প্লাস অর্থ যথার্থ। ঠিক একইভাবে আমরা যদি পরের যে সন্ধিটা আছে, নিদ্রা প্লাস আবিষ্ট, নিদ্রা প্লাস আবিষ্টতে যাই, নিদ্রা প্লাস আবিষ্ট, তো সেক্ষেত্রে কি দাঁড়াবে দেখো, দয়রা ফোলা প্লাস আ, আর এর সাথে আবিষ্ট প্লাস আবিষ্ট, আ বিষ্ট। ক্লিয়ার? এই আকার আকার মিলে কি হবে না, আকার আকার মিলে আকার হয়। দন্তান্নয় রস্যি দয়রা ফোলা, আর এদিকে বয় রস্যই পেট কাটা মূর্ধন্য শয়টয়। সুতরাং দাঁড়ালো দন্তান্নয় রস্যি দয়রা ফোলা, এই আকারের সিম্বল দাও, বয় রস্যি পেট কাটা মূর্ধন্য শয়টয়। একদম ইজি। অঙ্কে যেমন আমরা সমাধান করেছি, ঠিক তেমনি সমাধান আকারে তুমি যদি একটু করার চেষ্টা করো, রাফে হোক বা মনে মনে, বা প্রথম প্রথম তোমার মনে হবে যে আমি এভাবে প্র্যাকটিস করি, কিন্তু পরবর্তীতে তুমি দেখবে যে যখন তুমি সন্ধি করছো, তখন পূর্বপদের শেষ বর্ণ এবং পরপদের প্রথম বর্ণ মিলে একদম নিয়ম অনুসারে তুমি ঠিকঠাক মতো নির্ভুলভাবে সন্ধি করতে পারছো। পরের উদাহরণে যাই দেখি, রবি প্লাস ইন্দ্র। রবি প্লাস ইন্দ্রতে যদি আমরা যাই, তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের একটু দেখে নিই। রবি প্লাস ইন্দ্র, দেখো রয় হসন্ত প্লাস বয় হসন্ত প্লাস রস্যই, বর্ণ বিশ্লেষণ করে নিলাম রবি, তাহলে পূর্বপদের শেষ বর্ণ রস্যই, পরপদের প্রথম বর্ণ ইন্দ্র, দেখতেই পাচ্ছি পরপদের প্রথম বর্ণ। এই রস্যইকার মিলে কি হবে, দীর্ঘস্বর, অর্থাৎ দীর্ঘইকার হবে। তাহলে রয় হসন্ত প্লাস এখানে একটা অ হবে, আর রয় হসন্তের দরকার নেই, শুধু রয়, এখানে বর্ণ বিশ্লেষণের প্রয়োজন নেই। কেন বলছি বর্ণ বিশ্লেষণের প্রয়োজন নেই, শেষ বর্ণটা বিশ্লেষণ করলেই আমি বুঝতে পারছি যে পূর্বপদের শেষে কে আছে। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, বয় হসন্ত, আর এদিকে দন্তান্নয় দয় রফলা। তাহলে র বয় হসন্ত যখন আমার উঠবে, তখন দীর্ঘইকারকে দিয়ে দেব দীর্ঘইকার সিম্বল, দন্তান্নয় দয় রফলা। তাহলে রবি প্লাস ইন্দ্র রবীন্দ্র। দেখো রবিতে ছিল রস্যইকার, ইন্দ্রতে ছিল রস্যইকার, রস্যই মিলে কি হবে, দীর্ঘকার হবে। কেন, দেখো এই রস্যইকার এবং দীর্ঘইকার এরা পরস্পর সবর্ণ। রস্যইকার হচ্ছে রস্বস্বর এবং দীর্ঘইকার হচ্ছে দীর্ঘস্বর। সুতরাং রস্বস্বর কিংবা দীর্ঘস্বর অথবা রস্বস্বর কিংবা দীর্ঘইকারের সাথে যদি সন্ধি হয়, সেক্ষেত্রে সব সময়ই দীর্ঘস্বরের আদেশ হয়। তো নিশ্চয়ই এই ব্যাপারটা তোমাদের একটু বুঝতে অসুবিধা হয়নি একটুও। তাহলে রবি প্লাস ইন্দ্র রবীন্দ্র দীর্ঘইকার কেন হবে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমরা এবার পরের নিয়মে যাব। অকার কিংবা আকারের পর রস্যইকার কিংবা দীর্ঘইকার থাকলে একার হয়, অকার কিংবা আকারের পর রস্যুকার কিংবা দীর্ঘকার থাকলে ওকার হয়। এখনই মুখস্থ হয়ে যাবে, মনে মনে মুখস্থ করে নাও। অকার কিংবা আকারের পর রস্যইকার কিংবা দীর্ঘইকার থাকলে এ, অকার কিংবা আকারের পর রস্যুকার কিংবা দীর্ঘকার থাকলে ওকার হয়। তাহলে নর প্লাস ইন্দ্র, নরর শেষে কে আছে, অবশ্যই রয় হসন্ত প্লাস অ। তাহলে নর যে পদটা,
এর পূর্বপদে কে আছে? অ। ইন্দ্রর শেষে কে, প্রথমে কে আছে? রস্বই, অর্থাৎ পরপদের প্রথম বর্ণ রস্বই। তাহলে এই অকারের সাথে যদি রস্বইকার যুক্ত হয় তাহলে কি হয়ে যায়? একার হয়। সুতরাং নর প্লাস ইন্দ্র কি হবে? নরেন্দ্র। দেখো একারের আদেশ হয়েছে। ঠিক একইভাবে দেব, দয়েকার, বয় হসন্ত প্লাস অ। আমি বলেছি বুঝতে না পারলে বর্ণ বিশ্লেষণ করে নেবে। তাহলে অকার প্লাস ইন্দ্র রস্বই, সেই একই নিয়ম। দেব প্লাস ইন্দ্র সমান সমান দাঁড়াবে হচ্ছে দেবেন্দ্র। দেখো এখানেও সেই অকার এবং রস্বইকার মিলে একার হয়েছে। গণ প্লাস ঈশ, গণ, তো গণতে কি আছে না? গণতে আছে দেখো এক্ষেত্রেও অকার আছে শেষ বর্ণ, এবং ঈশ যদি বলি আমরা, ঈশতে কি আছে? দীর্ঘই। তাহলে এই যে অকার এবং দীর্ঘইকার যদি থাকে, অর্থাৎ পূর্বপদের শেষ বর্ণ অকার, পরপদের প্রথম বর্ণ দীর্ঘইকার যদি থাকে, এক্ষেত্রেও এ এর আদেশ হয়। সুতরাং গণ প্লাস ঈশ, গণেশ। নেক্সট মহা প্লাস ঈশ্বর। দেখো মহাতে পূর্বপদের শেষ বর্ণ আকার আমরা দেখতেই পাচ্ছি, পরপদের প্রথম বর্ণ দীর্ঘই। তো কি হবে? কিসের আদেশ হবে? একারের আদেশ হবে। তাহলে মহা প্লাস ঈশ্বর কি হবে? মহেশ্বর। একদম সন্ধি, কিছুতেই ভুল যাওয়ার মতো কোনো জায়গা নেই। এবারে দেখো পরের সূত্র, মানে পরের যে নিয়মটা, পর প্লাস উপকার। পর, এক্ষেত্রে রয় হসন্ত প্লাস অ, অর্থাৎ পূর্বপদের শেষ বর্ণ আছে অকার এবং পরপদের প্রথম বর্ণ আছে রস্যুকার। তাহলে এই অকার এবং রস্যুকার মিলে কি হয়? ওকারের আদেশ হয়। তাহলে পর প্লাস উপকার কি করব আমরা? পরোপকার। ক্লিয়ার হলো? ঠিক তেমনিভাবে হিত, হিতর শেষে কে আছে? অকার, কারণ তয় হসন্ত প্লাস অ মিলে শুধু ত হয়। তাহলে হিত অকার প্লাস উপদেশের রস্যু, সেই একই নিয়ম। অকার এবং রস্যুকারের সন্ধি যদি আমরা করি, সেক্ষেত্রে কি দাঁড়াবে? ওকার দাঁড়াবে। তাহলে কি দ্বারা লিখবো আমরা? হিত, এই যে ওকারের আদেশ হলো হিতোপদেশ। নেক্সট হচ্ছে মহা প্লাস উৎসব। দেখো এক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? এক্ষেত্রে দাঁড়াচ্ছে এই আকার এবং উৎসবের রস্যু, এই রস্যুকার মিলে কি হবে? সেক্ষেত্রে ওকার হবে। মহা প্লাস উৎসব সমান সমান হবে মহোৎসব। এই ওকারের আদেশ হলো মহোৎসব। বাকিটা বসিয়ে দাও। লোক প্লাস উক্তি। লোক, এখানে কয় হসন্ত প্লাস অ আছে, তাহলে শেষে আছে অকার, পরে আছে রস্যুকার। অকার এবং রস্যুকার মিলে কি হবে? ওকার হবে। সেক্ষেত্রে কি দাঁড়াবে? লোকোক্তি। এই যে ওকার কেন হলো? এই কয়ের শেষে কে আছে? অকার, অর্থাৎ কয় হসন্ত প্লাস অ মিলে শুধু ক হয়েছে। তাহলে সেক্ষেত্রে কি দাঁড়ালো? লোকোক্তি। নব প্লাস উদয়, এই নব শেষে কে আছে? পূর্বপদের শেষ বর্ণ কে আছে? অকার, কারণ বয় হসন্ত প্লাস অ মিলে শুধু ব হয়, এবং উদয়। তাহলে কি হবে? সেই এই সেকেন্ড সূত্রটা, যে অকারের পর যদি রস্যুকার থাকে তাহলে ওকার হয়। সুতরাং দাঁড়ালো নবোদয়। আশা করি তোমরা এই দুটো সূত্র, অর্থাৎ নিয়ম টুতে যে দুটো সূত্র দেওয়া আছে, সেই সূত্র দুটো তোমরা বুঝতে পেরেছো এবং তার অ্যাপ্লিকেশনও বুঝতে পেরেছো। আবার মনে করো একবার মুখে মুখে স্মরণ করার চেষ্টা করো। অকার কিংবা আকারের পর হ্রস্বই দীর্ঘ থাকলে এ, হ্রস্ব দীর্ঘ থাকলে ও। জাস্ট একটা নিয়ম। অকার কিংবা আকারের পর হ্রস্বই দীর্ঘ থাকলে এ, হ্রস্ব দীর্ঘ থাকলে ও। বাকি আর কোনো সমস্যা নেই। আমরা পরের নিয়মে যাব, নিয়ম 3। দেখো অকার কিংবা আকারের পর এক্ষেত্রে যদি একার কিংবা ঐকার থাকে তাহলে ঐকার হয়, এবং ওকার বা ঔকার থাকলে ঔকার হয়। যেমন সদা প্লাস এব আছে কে? আকার। এই যে আকার আছে পূর্বপদের শেষ বর্ণ,
এবং এবতে এ আছে, তাহলে সদা প্লাস এব কিসের আদেশ হবে? ঐকার। সমান সমান আমরা লিখব হচ্ছে সদৈব। পরে তথা প্লাস এব একইভাবে তথৈব ঐকারের আদেশ হয় তথৈব। মহা প্লাস ঐশ্বর্য মহৈশ্বর্য মহৈশ্বর্য। বাকিটা বসে যাবে, কারণ মনে রাখবে পূর্বপদের শেষ বর্ণ এবং পরপদের প্রথম বর্ণের সন্ধি হয়। আর একবার একটু বর্ণ বিশ্লেষণের মধ্যে দেখে নাও। সদা প্লাস এব একটাই করছি, দেখো সদাকে যদি আমরা ভাবি লিখি এভাবে দন্তস্ব দয়হস প্লাস আ সদা প্লাস এব, এটা পূর্বপদ এটা পরপদ, পূর্বপদের শেষ বর্ণ পরপদের প্রথম বর্ণ সন্ধি হবে, এক্ষেত্রে কিসের আদেশ হবে? ঐকারের আদেশ হবে। বাদ বাকিটা লিখে রাখো দন্তস্ব দয় হসন্ত, আর যেটা বাকি আছে সেটা লেখো। এবার যদি আমরা এই দয় হসন্তর সাথে ঐকার লিখি তাহলে কি দাঁড়াবে? সদৈব। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, বুঝে নিতে হবে এভাবে। পরের দেখো সূত্রতে যাচ্ছি যে অকার কিংবা আকারের পর ওকার কিংবা ঔকার থাকলে ঔকারের আদেশ হয়। বন প্লাস ঔষধি কি হবে? বনৌষধি বনৌষধি। মহা প্লাস উৎসব কি হবে? মহোৎসব। এই যে ঔকারের আদেশ হলো মহা আকার, এই আকার পরে ঔকার, এই ঔকার আকার ঔকার মিলে ঔকার হবে মহৌষধ। নেক্সট জল প্লাস ওঘ কি হবে? আর একটু ভাঙছি, জলকে যদি আমরা ভাঙি বর্গের জল হয় হসন্ত প্লাস অ, এই জল প্লাস ওঘ। পূর্বপদের শেষ বর্ণ পরপদের প্রথম বর্ণ মিলে সন্ধি হবে, সন্ধির নিয়মে বলা আছে। তো সেক্ষেত্রে কী তার যাচ্ছে আমাদের? অকারের পর যদি ওকার থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে? ঔকার হবে। তাহলে বর্গের জ লয় হসন্ত আর অকার এবং ওকার মিলে হলো ঔকার, বাকি আছে ঘ। এবার আমরা ঔকারের সিম্বলকে ফিরিয়ে দেব, তাহলে কি দাঁড়াবে? বর্গের জ, এই লয়ের সাথে আমরা ঔকার লাগিয়ে দিলাম আর ঘ, জলৌঘ। পরিষ্কার পরিচ্ছন্ন। এবারে নিয়ম 4-এ যাব। দেখো নিয়ম 4-এ কি বলছে যে এতক্ষণ আমরা কি পড়লাম? এতক্ষণ এক প্রকার নিয়ম ছিল, এইগুলো এই যে নিয়মটা 4 নাম্বার নিয়ম ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, প্রচণ্ড ইম্পর্টেন্ট। দেখো রস্বইকারের পর যদি রস্বই বাদে অন্য কোনো স্বরবর্ণ থাকে, রস্বইকার বা দীর্ঘইকারের পর যদি রস্বই দীর্ঘই বাদ দিয়ে অন্য কোনো স্বরবর্ণ থাকে, অর্থাৎ পূর্বপদে থাকবে রস্বইকার বা দীর্ঘইকার এবং পরপদে থাকবে রস্বই দীর্ঘই এই সবর্ণ বাদ দিয়ে অন্য যদি কোনো বর্ণ থাকে, তো সেক্ষেত্রে রস্বইকার হয়ে যায় জ। জ মানে কিন্তু এখানে জফলা। রস্যুকার হয়ে যায় ব, ব মানে হচ্ছে বফলা। রিটা হয়ে যায় র, র মানে রফলা। চলো একটু দেখি। প্রথম উদাহরণ দেখলাম প্রতি প্লাস এক, আমরা একদম সেই অঙ্কের মতো ভেঙে করব। প্রতি প্লাস এক, দেখো এখানে পয়রা ফোলা তয় হসন্ত প্লাস রস্বই, এই গেল প্রতি। এক এক, ক্লিয়ার? তাহলে রস্বই সূত্রে ছিল কি? রস্বই দীর্ঘই থাকবে পূর্বপদে এবং পরে রস্বই দীর্ঘই বাদে যদি অন্য স্বর থাকে, তাহলে দেখো পূর্বপদে রস্বই আছে এবং হ্যাঁ এ আছে, এ রস্বই দীর্ঘই বাদে অন্য একটি স্ববর্ণ, তো সে অন্য একটি স্বরবর্ণ, তো সেক্ষেত্রে জ ফলার আদেশ হয়। তাহলে পয়রা ফোলা তয় হসন্ত এই রস্বই স্থানে জফলা হবে এবং এক থেকে যাবে এক্ষেত্রে। তাহলে আমরা যদি এবার একারকে সিম্বল দিয়ে দিই তাহলে কি দাঁড়াবে? পয়রা ফোলা এই তয়জা ফোলা
একারকে এবার সিম্বল দিলাম এই একার, বাদ বাকি আছে ক প্রত্যেক। ঠিক একইভাবে সু প্লাস আগত, সু প্লাস আগত যদি আমরা বলি সেক্ষেত্রে সু দেখো পূর্বপদের শেষ বর্ণ রস্যুকার এবং পরপদের প্রথম বর্ণ হচ্ছে আ আছে, সু প্লাস আগত। তাহলে পূর্বপদের শেষ বর্ণ কে আছে? আচ্ছা আরও বর্ণ বিশ্লেষণ করে নিই। দন্ত সহস প্লাস রস্যু, এদিকে আগত আ গ ত, রস্যু থাকলে কি হবে যদি পরে ভিন্ন স্বর থাকে? রস্যু স্থানে ব ফলা। আর এদিকে ছিল দন্ত হসন্ত আর আগত। দেখো দন্ত হসন্ত বয় হসন্ত পরস্পর যদি দুটো বিশুদ্ধ ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে তা যুক্ত অক্ষরে পরিণত হয়। দন্ত হসন্ত এবং বয় হসন্ত মিলে দন্ত বয় হবে। এই যে আকার, আকারের সিম্বল আকারকে ফিরিয়ে দাও, আর বাদবাকি আছে গত পড়ে, এই গত লিখে দিলাম। সুতরাং সু প্লাস আগত হলো স্বাগত। ঠিক একইভাবে পিতৃ প্লাস আলয়, এটা এবার আমরা সলভ করার চেষ্টা করব। পিতৃ প্লাস আলয়, দেখো পিতৃ প্লাস আলয়ে কি আসছে? পিতৃ প্লাস আলয়ে কি আসছে? পিতৃ প্লাস আলয়। তো পূর্বপদের শেষ বর্ণ কে আছে? পয়রস্যই তয় হসন্ত প্লাস রি, পিতৃ। এদিকে আলয় আল অন্তস্থ। পূর্বপদের শেষ বর্ণ রি এবং পরপদের প্রথম বর্ণ রি বাদে অন্য কোনো স্বর, তো সেক্ষেত্রে আমাদের রিটা কি হয়ে যাবে? রিটা হবে রয় হসন্ত, রয় হসন্ত আসছে। পয়রস্যই তয় হস র, আর এদিকে আলয়। দেখো কি দাঁড়াচ্ছে? তয় হসন্ত এবং রয় হসন্ত। আমি কি বলেছি? আমি এর আগেই বলেছি যে দুটো বিশুদ্ধ ব্যঞ্জন অর্থাৎ হসন্ত যাদের সাথে আছে, দুটো বিশুদ্ধ ব্যঞ্জন যদি পরপর যুক্ত হয় সেক্ষেত্রে যুক্ত বর্ণে পরিণত হয়। দেখে নাও, পয়রস্যি তয় হসন্ত রয় হসন্ত মিলে হবে তয়রা ফোলা, তয়রা ফোলার মাথায় মাত্রা থাকবে। আর এই আলয়ের সিম্বল দাও আল আ, বাদ বাকি আছে লয়। তাহলে পিতৃ প্লাস আলয় আমাদের গিয়ে দাঁড়ালো পিত্রালয়। মনে রাখবে তয়রা ফোলা এর মাত্রা থাকে কিন্তু এর মাত্রা থাকে না। এরপর আসো, একারের পর যদি অন্য স্বর থাকে তো সেক্ষেত্রে অর্থাৎ একারের পর যদি একার ভিন্ন অন্য স্বর থাকে, ওই বাদে অন্য স্বর, তো সেক্ষেত্রে এ স্থানে হয় অয়, ওই স্থানে হয় আই, ও স্থানে হয় অব এবং ও স্থানে হয় আব। দেখো আবার বলছি, এ ওই ও, এই যে চারটে স্বরবর্ণ আছে, এই চারটে স্বরবর্ণ যদি পূর্বপদে থাকে এবং পরপদে যদি এদের স্ববর্ণ যদি না থাকে, অর্থাৎ এ থাকলে এ ওই বাদে অন্য স্বর থাকতে হবে, তো সেক্ষেত্রে এ স্থানে হয় অয়, ওই স্থানে হয় আই, ও স্থানে হয় অব, ও স্থানে হয় আব। একটু উদাহরণ সহযোগে দেখে নেব আমরা। আচ্ছা, দেখো আরেকবার আমরা সূত্রে যাচ্ছি। এ ওই ও ও এরপর যদি অন্য স্বর থাকে তো সেক্ষেত্রে কি হবে? এ স্থানে অয়, ওই স্থানে আই, ও স্থানে অব, ও স্থানে আব হয়। চলো ধরো নে প্লাস অন,
নে কি আছে, একার আছে, দন্তান্নয় হসন্ত প্লাস এ, এরপর অন, তাহলে অনের হচ্ছে তোমার দেখো এ ভিন্ন স্বর আছে এখানে, তাহলে কি হয়ে যাবে, দন্তান্নয় হসন্ত, এতে কি হবে, অয়, আর এদিকে দন্তান্ন আছে, দন্তান্নয় হসন্তের সাথে অ যদি যুক্ত করে দিই শুধু ন, অন্তস্তয় হর্ষের সাথে অ যদি যুক্ত করি তাহলে অন্তস্থ শুধু, আর বাকি থাকলো দন্তান্ন, নে প্লাস অন সমান সমান হলো নয়ন। ঠিক একইভাবে যদি আমরা ওইতে আই হয়, অর্থাৎ ওই প্লাস স্বরবর্ণ, সেক্ষেত্রে কি হবে, আই হবে। যেমন রই প্লাস আ আমরা যদি করি তাহলে দেখো রয় হসন্ত প্লাস ওই, এই হচ্ছে রই, বর্ণ বিশ্লেষণ করলাম পূর্বপদ, এদিকে আছে আ, তাহলে ওইতে কি হবে, ওইতে নিয়ম অনুসারে ওইতে হবে আই, তো তাই যদি হয় তাহলে দেখো ওইতে যদি আমি আই লিখি আর এদিকে বেঁচে থাকলো আ, আছে প্রথমে রয় হসন্ত, একদম তোমরা সমাধান অঙ্ক যেমন করা হয় সেই নিয়মে করবে, রয় হর্ষের সাথে আ যদি আমরা যুক্ত করি হয় রা, অন্তস্থয় হর্ষের সাথে যদি আ যুক্ত করি হয় অন্তস্থয় আকার, তাহলে রই প্লাস আ, রায়া। পরে দেখো পরে যেটা আসছে একটুখানি মনে রেখে দেবে, আমাদের মনে রাখতে হবে তোমাদের, যে সন্ধির ক্ষেত্রে কিছু কিছু ব্যতিক্রমী কিছু কিছু সন্ধি আছে, যে সন্ধিগুলো সন্ধির যে বেসিক রুল সেই রুলগুলোকে মেনটেন করে না, অথচ সেই সন্ধিগুলোই কিন্তু পরম্পরায় চলে আসছে এবং সেইগুলোই প্রকৃত সন্ধি বলেই আমরা মানি। এক্ষেত্রে এই ব্যতিক্রমী যে সকল সন্ধিগুলো আছে সেই সকল সন্ধি কিন্তু সন্ধির নিয়মকে উল্লঙ্ঘন করে স্বমহিমায় দীর্ঘদিন ধরে চলে আসছে। হয়তো সংস্কৃতে ছিল, তৎসম শব্দ বাংলাতে আমরা ব্যবহার করছি, তো যে সকল সন্ধির নিয়ম মানে না তাদের বলা হয় নিপাতনে সিদ্ধ সন্ধি। যে সকল সন্ধির সূত্র মানছে না অথচ সেটা চলে আসছে তাদের আমরা বলছি নিপাতনে সিদ্ধ সন্ধি। একটু দেখে নাও নিপাতনে সিদ্ধ সন্ধি ব্যাপারটা। যেমন কুল প্লাস অটা, দেখো এখানে লয়ের শেষে আছে লয় হসন্ত প্লাস অ, তাহলে লয় হসন্ত প্লাস অ যদি হয় তাহলে এখানে পূর্বপদে থাকবে অ এবং পরপদে অ, একদম 1 নম্বর সূত্র অনুসারে যে সবর্ণের সাথে যদি সবর্ণের মিলন হয় তাহলে সেক্ষেত্রে দীর্ঘস্বরের আদেশ হয়, তাহলে কুল প্লাস অটা হওয়ার কথা ছিল কুল আটা, কিন্তু এখানে কি হলো কুল অটা, কারণ সন্ধি সূত্র মানল না। ঠিক একইভাবে সম প্লাস অর্থ, দেখো এর শেষ বর্ণ কে আছে, শেষ বর্ণ হচ্ছে অ, স্বরবর্ণ আছে অর্থাৎ ময় হসন্ত প্লাস অ, আর এদিকে অর্থ, তাহলে এক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, অকার অকার মিলে সেক্ষেত্রেও আকার হওয়ার কথা, তাই সমার্থ হলে ভালো হতো বা সমার্থ হলে সন্ধির নিয়ম মানত, কিন্তু সমর্থ হলো। ঠিক একইভাবে সার প্লাস অঙ্গ হওয়া উচিত ছিল সারঙ্গ, কারণ এখানে সার দেখো সার দন্ত সয়াকার রয় হসন্ত প্লাস অ, এই গেল সার, এবং অঙ্গ অ উময় গয়, ক্লিয়ার, তাহলে অকার অকার মিলে আকারের আদেশ হওয়ার কথা, তাহলে সারাঙ্গ হওয়া উচিত ছিল নিয়ম অনুসারে, কিন্তু তা না হয়ে যেটা হলো সেটা হচ্ছে যে সারঙ্গ হলো। সুতরাং এই তিনটে উদাহরণে আমরা দেখলাম যে সন্ধির নিয়ম মানছে না, তো এক্ষেত্রে আমরা কি বলবো, যে সকল সন্ধির নিয়ম মানে না সেই সকল সন্ধিকে বলা হয় নিপাতনে সিদ্ধ সন্ধি। এগুলো ভুল নয়, এগুলো প্রচলিত, মনে রাখবে। তো
ষড়সন্ধি আমরা একটুখানি মোটামুটি আলোচনা করলাম, তো সেক্ষেত্রে তোমরা ভিডিওটা শেয়ার করে দিতে পারো, কিংবা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমরা পরবর্তী সমস্ত ভিডিওগুলো তোমরা পেয়ে যাও। আজকে এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো এবং প্রিপারেশান নাও। প্রত্যেকে পজিটিভ হয়ে প্রিপারেশান নাও, পজিটিভ মাইন্ডেড হয়ে প্রিপারেশান নাও। আশা করি তোমার প্রিপারেশানের মধ্যে যদি নিষ্ঠা থাকে, সততা থাকে, তুমি নিশ্চয়ই সফল হবে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।